আসসালামু আলাইকুম। আজকের বিশ্বতে স্বাগত জানাচ্ছি আমি উম্মে সুরায়া। তীব্র অর্থনৈতিক সংকট, রিয়ালের দ্রুত অবমূল্যায়ন এবং লাগামহীন মূল্যস্ফীতির প্রতিবাদে ইরানে নতুন করে বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। রাজধানী তেহরান সহ দেশের বিভিন্ন শহরে ব্যবসায়ী, শিক্ষার্থী ও সাধারণ মানুষ রাস্তায় নেমে প্রতিবাদ জানাচ্ছেন। গত বুধবার ইরানের দক্ষিণাঞ্চলীয় ফার্স প্রদেশের ফাসার শহরে বিক্ষোভকারীরা স্থানীয় সরকারের একটি ভবনে জোর করে ঢোকার চেষ্টা করেন। রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত ভিডিও ফুটেজে দেখা যায় একদল মানুষ ভবনের প্রধান ফটক ভাঙার চেষ্টা করছেন। নিরাপত্তা বাহিনীর হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম জানায় এই ঘটনায় নিরাপত্তা বাহিনীর ৩ সদস্য আহত হন এবং ৪ জন বিক্ষোভকারীকে আটক করা হয়। বিক্ষোভে নেতৃত্ব দেওয়ার অভিযোগে ২৮ বছর বয়সী এক নারীকে গ্রেফতার করা হয়েছে বলেও দাবি করা হয়। রোববার তেহরানে দোকানীদের বিক্ষোভের মধ্য দিয়ে আন্দোলন শুরু হয়, যা বুধবার পর্যন্ত টানা ৪র্থ দিনে গড়ায়। পরে ইস্পাহান, ইয়াজাদ, জানজান সহ কয়েকটি শহরের বিশ্ববিদ্যালয় ও শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীরাও বিক্ষোভে অংশ নেন বলে জানিয়েছে রাষ্ট্রীয় সংবাদ সংস্থা IRNA। সম্প্রতি ইরানি রিয়ালের দরপতন নজিরবিহীন পর্যায়ে পৌঁছেছে। বিক্ষোভ শুরুর সময় ডলারের বিপরীতে রিয়ালের বিনিময় হার দাঁড়ায় প্রায় ১৪,২০,০০০ রিয়াল, যেখানে এক বছর আগে তা ছিল প্রায় ৮,২০,০০০ রিয়াল। এর ফলে আমদানি নির্ভর পণ্যের দাম বেড়ে গিয়ে জীবনযাত্রার ব্যয় সাধারণ মানুষের নাগালের বাইরে চলে গেছে। বর্তমানে ইরানে মূল্যস্ফীতি প্রায় ৫০% পৌঁছেছে। বিশ্লেষকদের মতে দীর্ঘদিনের পশ্চিমা নিষেধাজ্ঞা, বৈদেশিক চাপ এবং জাতিসংঘের পুনর্বহাল করা পারমাণবিক সংক্রান্ত নিষেধাজ্ঞা অর্থনীতিকে আরো দুর্বল করে তুলেছে। তেহরানে ব্যবসায়ীদের এক সভায় বক্তব্য দিতে গিয়ে প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান চলমান অস্থিরতার পেছনে বিদেশি হস্তক্ষেপের ইঙ্গিত দেন। তিনি বলেন, দেশের বিরুদ্ধে বাইরে থেকে চাপ প্রয়োগের পাশাপাশি ভেতর থেকেও কিছু কর্মকাণ্ড পরিস্থিতিকে জটিল করে তুলছে। অন্যদিকে প্রসিকিউটর জেনারেল মোহাম্মদ মোবাহেদি আজাদ হুঁশিয়ারি দিয়ে বলেছেন, শান্তিপূর্ণ বিক্ষোভ বৈধ হলেও নিরাপত্তাহীনতা সৃষ্টি বা রাষ্ট্রকে অস্থিতিশীল করার চেষ্টা করা হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তেহরান থেকে আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, সরকার একদিকে সংলাপের আশ্বাস দিচ্ছে, অন্যদিকে কঠোর অবস্থান নিচ্ছে। সাম্প্রতিক পরিস্থিতিতে কেন্দ্রীয় ব্যাংকের প্রধানকে পরিবর্তন করলেও জনমনে আস্থার সংকট কাটেনি। কুইন্স ইনস্টিটিউট ফর রেসপন্সিবল স্টেটক্রাফটের নির্বাহী ভাইস প্রেসিডেন্ট ফ্রিতা পার্সি বলেন, সরকার অর্থনৈতিক সংকট মোকাবেলায় সক্ষম। এই বিশ্বাস ইরানি জনগণের মধ্যে প্রায় হারিয়ে গেছে। প্রেসিডেন্ট নিজেই সমস্যার সমাধানে সীমাবদ্ধতার কথা স্বীকার করায় সেই আস্থাহীনতা আরো গভীর হয়েছে। অর্থনৈতিক সংকটের পাশাপাশি ইরান ভয়াবহ জ্বালানি ও পানির সংকটের মুখেও পড়েছে। তেহরান সহ বড় শহরগুলোর পানি সরবরাহকারী অনেক বাঁধে পানির স্তর বিপজ্জনকভাবে নেমে এসেছে। বিশ্লেষকদের মতে রিয়ালের দরপতন বর্তমান বিক্ষোভের তাৎক্ষণিক কারণ হলেও ১৯৭৯ সালের ইসলামী বিপ্লব পরবর্তী শাসন ব্যবস্থা নিয়ে দীর্ঘদিনের অসন্তোষ এই আন্দোলনের পেছনে গভীর প্রেক্ষাপট হিসেবে কাজ করছে। ইংরেজি বর্ষপঞ্জির ২০২৫ সাল বিদায় নিয়েছে। বিশ্বজুড়ে স্বাগত জানানো হয়েছে নতুন বছর ২০২৬কে। তবে আফ্রিকার দেশ ইথিওপিয়ায় এই নতুন বছরের উৎসবের আমেজ নেই। এর পেছনে কোনো শোক বা বিপর্যয় নয়, বরং রয়েছে দেশটির ভিন্ন বর্ষপঞ্জি বা ক্যালেন্ডার ব্যবস্থা। ইথিওপীয় ক্যালেন্ডার পশ্চিমা গ্রেগরিয়ান ক্যালেন্ডারের তুলনায় প্রায় ৭ থেকে ৮ বছর পিছিয়ে। ফলে যখন বিশ্ব ২০২৬ সালে পা দিয়েছে, তখন ইথিওপিয়ায় চলছে ভিন্ন এক সাল। এই পার্থক্যের মূল কারণ যীশু খ্রিস্টের জন্মবর্ষ নির্ধারণের পদ্ধতিগত ভিন্নতা। ৫ম শতাব্দীতে ক্যাথলিক চার্চ খ্রিস্টের জন্মবর্ষের হিসাব সংশোধন করলেও ইথিওপিয়ান অর্থোডক্স চার্চ সেই সংশোধন গ্রহণ করেননি। এর ফলে দুই ক্যালেন্ডারের মধ্যে এই সময়গত ব্যবধান সৃষ্টি হয়েছে। ইথিওপিয়ায় নববর্ষ উদযাপিত হয় গ্রেগরিয়ান ক্যালেন্ডারের ১১ সেপ্টেম্বর আর অধিবর্ষে ১২ সেপ্টেম্বর। দেশটির ক্যালেন্ডারে বছরের প্রথম ১২টি মাসে প্রতিটিতে ৩০ দিন করে থাকে। বছরের শেষ তথা ১৩তম মাস থাকে ৫ দিন আর অধিবর্ষ হলে ৬ দিন। শুধু ক্যালেন্ডারেই নয়, সময় গণনার ক্ষেত্রেও ইথিওপিয়া ব্যতিক্রমী। সেখানে দিন শুরু হয় সকাল ৬টা থেকে, যা ধরা হয় দিনের প্রথম ঘন্টা। দিনকে দুই ভাগে ভাগ করা হয়, দুটি ১২ ঘন্টার সময়কাল। ফলে মধ্য দুপুর বা মধ্যরাতে ঘড়ির কাঁটা থাকে ৬-এর ঘরে। এ কারণে আদ্দিস আবাবায় সকাল ১০টার আমন্ত্রণ মানে হতে পারে বিকেল ৪টা
সবটাই সাক্ষাৎ, এতে বিভ্রান্ত হওয়ার কোনো সুযোগ নেই। বিশেষজ্ঞদের মতে ইথিওপীয় ক্যালেন্ডার কেবল সময় গণনার এক পদ্ধতি নয়, এটি দেশটির ধর্মীয় বিশ্বাস, সাংস্কৃতিক পরিচয় এবং ঐতিহাসিক গর্বের প্রতিফলন। আধুনিক বিশ্বের সঙ্গে অনেক ক্ষেত্রে তাল মিলিয়ে চললেও সময়ের ক্ষেত্রে নিজস্ব ঐতিহ্য অটুট রেখেছে আফ্রিকার এই দেশটি। দক্ষিণ এশিয়ায় তুরস্কের কূটনৈতিক, সামরিক ও রাজনৈতিক সক্রিয়তা সাম্প্রতিক বছরগুলোতে উল্লেখযোগ্যভাবে বেড়েছে। প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের নেতৃত্বে আঙ্কারা এই অঞ্চলে নতুন করে প্রভাব বিস্তারের চেষ্টা করছে, যা আঞ্চলিক রাজনীতিতে আলোচনার জন্ম দিয়েছে। 2025 সালে দক্ষিণ এশিয়ায় তুরস্কের ভূমিকা বিশেষভাবে নজরে আসে। ভারতের অভিযোগ, ওই বছরের মে মাসে ভারত-পাকিস্তান সীমান্তে সংঘর্ষ চলাকালে তুরস্ক পাকিস্তানকে উন্নত সামরিক সরঞ্জাম ও গোয়েন্দা তথ্য দিয়ে সহায়তা করে। এছাড়া 10 নভেম্বর দিল্লির লাল কেল্লায় বোমা বিস্ফোরণের ঘটনায় ভারতীয় তদন্ত সংস্থাগুলো এক তুর্কি নাগরিকের সম্পৃক্ততার ইঙ্গিত দেয়। এসব ঘটনায় ভারত ও তুরস্কের কূটনৈতিক টানাপোড়েন তৈরি হয়। এদিকে তুরস্ক, পাকিস্তান ও আজারবাইজানের মধ্যে গড়ে ওঠা প্রতিরক্ষা সহযোগিতা জোট থ্রি ব্রাদার্স দক্ষিণ এশিয়ায় তুরস্কের সামরিক উপস্থিতি আরো দৃশ্যমান করেছে। ইতিহাসগতভাবেও দক্ষিণ এশিয়ার সঙ্গে তুরস্কের সম্পর্ক গভীর। দিল্লি সালতানাত ও মুঘল আমলে তুর্কি বংশোদ্ভূত শাসকদের আধিপত্য ছিল। 1526 সালে পানিপথের প্রথম যুদ্ধে বাবরের অটোমান প্রযুক্তির কামান ও বন্দুক ব্যবহারের ঘটনা দুই অঞ্চলের সামরিক সংযোগের একটি উল্লেখযোগ্য উদাহরণ। ব্রিটিশ আমলে অটোমান খিলাফত রক্ষায় ভারতীয় মুসলমানদের খিলাফত আন্দোলন সহ এই ঐতিহাসিক সম্পর্ককে আরো দৃঢ় করে। এরদোয়ানের শাসনামলে তুরস্ক মুসলিম বিশ্বে নেতৃত্বের ভূমিকা জোরদার করার লক্ষ্য নিয়ে পররাষ্ট্রনীতি পরিচালনা করছে। এই নীতির অংশ হিসেবে পাকিস্তানের সঙ্গে রাজনৈতিক ও সামরিক সম্পর্ক গভীর করা হয়েছে। পাকিস্তানের তুর্কি সংস্কৃতি ও টেলিভিশন নাটকের জনপ্রিয়তাও দুই দেশের ঘনিষ্ঠতার ইঙ্গিত দেয়। তবে কাশ্মীর ইস্যুতে তুরস্কের প্রকাশ্যে পাকিস্তান সমর্থন ভারতের জন্য উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। একই সঙ্গে ভারত, গ্রিস ও আর্মেনিয়ার সঙ্গে সম্পর্ক জোরদার করায় আঙ্কারা ও দিল্লির মধ্যকার বাণিজ্যিক ও কূটনৈতিক সম্পর্ক সীমিত হয়ে পড়েছে। পর্যবেক্ষকদের মতে ইতিহাস, ধর্মীয় সংযোগ এবং সমসাময়িক ভূ রাজনৈতিক স্বার্থের সমন্বয়ে দক্ষিণ এশিয়ার প্রতি প্রেসিডেন্ট এরদোয়ানের দৃষ্টি নিবদ্ধ হয়েছে। এই সক্রিয়তা আগামী দিনে আঞ্চলিক রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি করতে পারে। জাপানকে ছাড়িয়ে বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনীতিতে পরিণত হয়েছে ভারত। দেশটির সরকারি পর্যালোচনায় দেখা গেছে ভারতের মোট ভেষজ উৎপাদন বেড়ে $4.18 ট্রিলিয়ন পৌঁছেছে। আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF 2026 সালের পূর্বাভাসে ভারতের অর্থনীতি $4.51 ট্রিলিয়ন পৌঁছাবে, যেখানে জাপানের জন্য ধরা হয়েছে $4.46 ট্রিলিয়ন। ভারতের ক্ষমতাসীন বিজেপি সরকার বলছে দেশের এই অব্যাহত অর্থনৈতিক প্রবৃদ্ধি আগামী 2.5 থেকে 3 বছরের মধ্যে জার্মানিকে ছাড়িয়ে তৃতীয় স্থানে নিয়ে যেতে পারে। সরকারের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে 2030 সালের মধ্যে ভারতের জিডিপি $7.3 ট্রিলিয়ন কাছাকাছি পৌঁছানোর সম্ভাবনা রয়েছে। তবে অর্থনীতিবিদরা সতর্ক করেছেন ভারতের মাথাপিছু আয়ের ফারাক এখনো উল্লেখযোগ্য। 2024 সালে ভারতের মাথাপিছু জিডিপি ছিল মাত্র $2,694, যা জাপানের তুলনায় প্রায় 12 গুণ কম এবং জার্মানির তুলনায় 20 গুণ কম। ভারতের জন্য আরো বড় চ্যালেঞ্জ হলো তরুণ জনসংখ্যার কর্মসংস্থান সৃষ্টি। দেশটির 140 কোটি মানুষের 1/4 বেশি বয়স 10 থেকে 26 বছরের মধ্যে। এই জনগোষ্ঠীকে যোগ্য ও ভালো বেতনের চাকরি দেওয়াই দেশের জন্য মূল অগ্রাধিকার। অর্থনীতিবিদদের পূর্বাভাস অনুযায়ী 2026 সালে ভারতের প্রবৃদ্ধি 6.2 থেকে 6.5% মধ্যে থাকতে পারে। আজকের বিষয় এখানেই শেষ করছি। আপডেট সংবাদ পেতে সাবস্ক্রাইব করুন বিডি আউটলুক।